এখন পড়াবো বাষ্পমোচন বা প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। বাষ্পমোচন উদ্ভিদ দেহে ঘটে। বাষ্পমোচন কি? উদ্ভিদ যে মূলরম দ্বারা মাটি থেকে কৈশিক জল শোষণ করলো, শ্বাসপ্রশ্বাসের প্রক্রিয়ার সময় আমরা পড়েছি যে মূলরম দ্বারা কৈশিক জল শোষণ করছে গাছ। এই যে জলটা শোষণ করছে, সে প্রয়োজনের অতিরিক্ত জলটা কি হবে? যে জলটা শোষণ করে মূলরম দিয়ে, তার 1 থেকে 3% উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্ত এবং বিপাক ক্রিয়ার কাজে লাগে। বাকি জলগুলো উদ্বৃত্ত। তাহলে সেই জলগুলোকে গাছ কি করে? বাষ্পাকারে মেনলি পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ুমণ্ডলে নির্গত করে বা ফিরিয়ে দেয়। এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলবো কি? বাষ্পমোচন বা প্রস্বেদন। তাহলে বাষ্পমোচন একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। বাষ্পমোচনের সংজ্ঞা বলতে গেলে তাহলে আমরা কি বলতে পারি? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের বায়বীয় অংশের সজীব কোষসমূহ থেকে প্রয়োজনীয় অতিরিক্ত জল বাষ্পাকারে বায়ুমণ্ডলে নির্গত হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলবো কি? বাষ্পমোচন বা প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। তো আমরা দেখি বাষ্পমোচনটা। বাষ্পমোচন বা প্রস্বেদন বাকি ট্রান্সপিরেশন। তাহলে কি দেখলাম? যে বাষ্পমোচনটা পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। কিন্তু শুধু কি পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে? পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন ঘটে 80 to 90%। বাকি কি কার মাধ্যমে ঘটে? সেগুলো আসছি এক এক করে। প্রথমে বলি যে বাষ্পমোচনটা হয় কখন? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বাষ্পমোচন ঘটে দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে, কারণ দিনের বেলায় পত্ররন্ধ্রগুলো খোলা থাকে। বেশিরভাগ উদ্ভিদের বাষ্পমোচন ঘটে দিনের বেলায়। সুতরাং যেসব উদ্ভিদের বাষ্পমোচন হয় দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে, সেই বাষ্পমোচনকে আমরা বলবো কি? আলোক প্রভাবজনিত বাষ্পমোচন বা ফটো অ্যাক্টিভ ট্রান্সপিরেশন। তাই আমরা দেখি 1 নম্বরে কি লিখবো? ফটো অ্যাক্টিভ ট্রান্সপিরেশন। এটা কি বললাম? যে দিনের বেলায় বাষ্পমোচন ঘটবে সূর্যালোকের উপস্থিতিতে, পত্ররন্ধ্রের মাধ্যমে যে বাষ্পমোচন হয়, পুরোটা লিখলাম না, সেটা কি? ফটো অ্যাক্টিভ। বাংলাটা আমি লিখে দিচ্ছি। তাকে বলে আলোক প্রভাবজনিত বাষ্পমোচন বা ফটো অ্যাক্টিভ ট্রান্সপিরেশন। এটা কোথায় ঘটবে? বেশিরভাগ উদ্ভিদ দেহে। তাহলে লিখে রাখি উদাহরণ কি? বেশিরভাগ উদ্ভিদ। আরেকটা কি? স্কোটো অ্যাক্টিভ ট্রান্সপিরেশন। স্কোটো অ্যাক্টিভ ট্রান্সপিরেশন কি?
কিছু কিছু উদ্ভিদের পত্ররন্ধ্র রাত্রে খোলা থাকে, তাহলে তাদের বাষ্পমোচন রাত্রেও ঘটে। সুতরাং সেই বাষ্পমোচনকে, যে বাষ্পমোচনটা হয় কোথাও কখন, রাত্রে, সেই বাষ্পমোচনকে কি বলবো আমরা? স্পোটোঅ্যাক্টিভ। যে বাষ্পমোচন ঘটে রাত্রে তাকে বলে অন্ধকার প্রভাবজনিত বাষ্পমোচন। তাহলে এটা খুব কম। কি কি উদ্ভিদ দেখি? উদাহরণ: ঘৃতকুমারী, পাথরকুচি। ঠিক আছে, তাহলে আমরা বললাম কি ফটো অ্যাক্টিভ আর স্পোটো অ্যাক্টিভ। সাধারণত বাষ্পমোচন ঘটবে দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে, কারণ কি ওই সময় পত্ররন্ধ্র খোলা থাকে। সেই বেশিরভাগ উদ্ভিদের এই রকম বাষ্পমোচন হয় আলোক প্রভাবজনিত বা ফটো অ্যাক্টিভ। কিছু কিছু উদ্ভিদ আছে যেমন কি ঘৃতকুমারী, পাথরকুচি, তাদের কি হয় রাত্রেবেলা পত্ররন্ধ্র খোলা থাকে, রাত্রেবেলা বাষ্পমোচন ঘটে, তাদের কি বলবো? স্পোটো অ্যাক্টিভ বা অন্ধকার প্রভাবজনিত বাষ্পমোচন। ঠিক আছে, তাহলে এবার আমরা করব কি বাষ্পমোচন স্থান। এটা মুছে দিই, শুধু স্থান লিখে দিচ্ছি। কিসের মাধ্যমে বাষ্পমোচন ঘটলো? একটা বললাম কি পত্ররন্ধ্র, পাতায় যে রন্ধ্র থাকে, পাতায় ছাড়াও কচি কাণ্ড, উপপত্র, ফুলের বৃতিতে যে সূক্ষ্ম ছিদ্র থাকে সেটাকে আমরা বলবো কি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রকে একটু রাখি, ছবি এঁকে দিই। ঠিক আছে, এইগুলো কোষ। এই যে একটা ছিদ্র মতো আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ছিদ্র, সেটাই হচ্ছে পত্ররন্ধ্র। একবীজপত্রী উদ্ভিদের পাতা হচ্ছে কি সমাঙ্ক পৃষ্ঠ, উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ দুটো পৃষ্ঠই বা দুটো ত্বকে, নিম্নত্বক এবং ঊর্ধ্বত্বক একটা পাতা যদি আঁকি আমরা, কি হলো? এটা হচ্ছে কি পাতার পত্রফলক, যেটা পত্রবৃন্ত। তাহলে যদি সেটা একবীজপত্রী উদ্ভিদ হয় তাহলে ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক, যেটা আমরা ছবির মাধ্যমে দেখাতে পাচ্ছি না, নিম্নত্বক, এই দুটো ত্বকেই কি থাকবে? পত্ররন্ধ্র থাকবে। সেটা কার ক্ষেত্রে? একবীজপত্রী। সেই পাতায় কি বলে? সমাঙ্ক পৃষ্ঠ। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র নিম্নত্বক, নিচের ত্বকে থাকবে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র কিরকম? এই যে পত্ররন্ধ্রের দুপাশে যে কোষ দুটো আছে, এটাকে বলা হয় প্রহরী কোষ বা রক্ষী কোষ। আর পাতার কলাটাকে আমরা কি বলেছি? মেসোফিল কলা। মেসোফিল কলা দুই ধরনের, প্যারেনকাইমা কোষ থাকে, স্পঞ্জি, প্যালিসেড। একবীজপত্রীর ক্ষেত্রে শুধু স্পঞ্জি থাকবে, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে স্পঞ্জি এবং প্যালিসেড দু ধরনের প্যারেনকাইমা কোষ থাকবে। তাহলে এগুলো হচ্ছে সেই কোষগুলো, প্যারেনকাইমা কোষ, এবং তার মাঝে মাঝে এই ছিদ্র আছে। ছিদ্রের দুপাশে যে কোষ সেটাকে আমরা বলবো কি প্রহরী কোষ বা রক্ষী কোষ। এই প্রহরী কোষ বা রক্ষী কোষের নিয়ন্ত্রণ থাকবে পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া, অর্থাৎ
পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়াটা নিয়ন্ত্রণ করে কে? এই প্রহরী কোষ। এই যে প্রহরী কোষ যখন কাছাকাছি চলে আসবে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। অনেকগুলো থিওরি আছে, সেটা এখন আমাদের পাঠ্যের বিষয় নয়। সুতরাং পত্ররন্ধ্রটা দেখাবার জন্য ছবিটা আঁকলাম। তাহলে পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন হবে কত? 80 to 90% বাষ্পমোচন ঘটবে কিসের মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে। তারপরে কি? লেন্টিসেল। লেন্টিসেলকে বলা হয় কাণ্ডরন্ধ্র। লেন্টিসেল বা কাণ্ডরন্ধ্র কি? কাণ্ডরন্ধ্রের মাধ্যমে বুঝতে পারছো কোথায় থাকবে? বৃক্ষজাতীয় বা গুল্মজাতীয় উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখায় যে ছিদ্র থাকে, গৌণ বৃদ্ধির ফলে এই ছিদ্রগুলো বা ফাটলগুলো উপস্থিত হয়। সুতরাং বৃক্ষ বা গুল্মজাতীয় উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখার স্থায়ী অঞ্চলে গৌণ বৃদ্ধির ফলে যে ছিদ্র বা ফাটলের সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো কি? লেন্টিসেল বা কাণ্ডরন্ধ্র। সুতরাং এই রন্ধ্রের মাধ্যমেও কিছু পরিমাণ বাষ্পমোচন ঘটে। সেটা কত? খুবই সামান্য, 0.1%। ঠিক আছে। আরেকটা কি থাকলো? সেটা হচ্ছে কি? কিউটিকেল। কিউটিকেলটা কোথায় থাকে? এই যে পাতা আঁকলাম, পাতার ত্বকের বাইরে পত্ররন্ধ্র বাদ দিয়ে যে অংশগুলো আছে সেখানে একটা কিউটিকেল আবরণ থাকে। এই কিউটিকেলটা কি দিয়ে তৈরি? কিউটিন নামক একরকম মোমের মতো পদার্থ দিয়ে এই কিউটিকেলটা তৈরি। দেখবে পাতার উপরের পৃষ্ঠ একটু চকচকে হয়, মোমে মনে হচ্ছে যেন কিছু একটা আস্তরণ দেয়া আছে, তৈলাক্ত চকচকে হয়, ওটাকে বলা হয় কিউটিকেল। তো কিউটিকেল সাধারণত, শুনে নাও ভালো করে, কিউটিকেল সাধারণত বাষ্পমোচন রোধ করার জন্য উদ্ভিদের থাকে। সুতরাং যে উদ্ভিদের পাতায় কিউটিকেলটা পুরু সেই উদ্ভিদের বাষ্পমোচন হার কম। কিন্তু কিউটিকেল যে পাতায় পাতলা, সেখানে যেখানে সূক্ষ্ম ফাটলের সৃষ্টি হয়েছে, সেই সূক্ষ্ম ফাটল দিয়ে বাষ্পমোচন ঘটে। তাহলে বাষ্পমোচন কিউটিকেল দিয়ে কত পার্সেন্ট ঘটবে? 10 to 15%। তাহলে সবচেয়ে বেশি বাষ্পমোচন ঘটবে পত্ররন্ধ্র দিয়ে, তারপর কিউটিকেল, তারপর লেন্টিসেল। তাহলে কিসের মাধ্যমে বাষ্পমোচন ঘটছে তার উপর ভিত্তি করে আমরা বাষ্পমোচনকে 3 ভাগে ভাগ করতে পারবো। এবারে শুধু স্থানগুলো বলেছি, এবার 3 ভাগে ভাগ করবো। এটা একটু দেখে নাও, তারপর আমি মুছে দেবো। কিসের মাধ্যমে বাষ্পমোচন হচ্ছে তার উপর ভিত্তি করে বাষ্পমোচনকে আমরা 3 ভাগে ভাগ করছি। তাহলে লিখি, প্রথমে কি পড়েছিলাম আমরা? পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন। তারপর একটা কি হবে? লেন্টিসেল পড়েছিলাম। তাহলে লেন্টিকিউলার বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন লিখি। লেন্টিসেলটা যেহেতু ইংলিশ কথা, ট্রান্সপিরেশন বা যেটাকে বলে বাংলায় বলছে মাসুর বাষ্পমোচন। আর একটা কি? কিউটিকিউলার, কিউটিকেল দিয়ে ট্রান্সপিরেশন বা এটাকে বলে তাচ, তয়বয় আকার চ, তাচ বাষ্পমোচন। তাহলে আমরা এক্ষুনি পড়লাম পত্ররন্ধ্রের মাধ্যমে কত পার্সেন্ট হবে? পত্ররন্ধ্রের মাধ্যমে হবে 80 to 90%।
লেন্টিসেলের মাধ্যমে 0.1% আর কিউটিকেলের মাধ্যমে হবে 10 to 15% বাষ্পমোচন। তাহলে বাষ্পমোচনের ভাগগুলো পড়লাম কিসের ভিত্তিতে, কার মাধ্যমে বাষ্পমোচনটা ঘটছে। এবার আমরা পড়ব বাষ্পমোচনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী, কি কি শর্তে বাষ্পমোচনটা হতে পারে বা কিসের প্রভাবে বাষ্পমোচনটা কম বেশি হয়। বাষ্পমোচনের শর্তাবলী, প্রথম খুব বেশি লিখবো না, এক লাইন করে লিখবো, ডিটেলসে তোমরা লিখবে। বায়ুতে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, বায়ুতে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত, 0.03%, তাহলে সেটা যদি বেড়ে 1% হয়ে যায় তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, বাষ্পমোচনও বন্ধ হয়ে যাবে। তাহলে লিখি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে স্বাভাবিক কত, এখানে ব্র্যাকেটে লিখে দিই 0.03%, চেয়ে বেশি হলে, বেশিটা কত হয় যদি 1%, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, ফলে বাষ্পমোচন ঘটবে না বা হার কমে যাবে বলতে পারো। তারপরে কি, এটা হলো কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা না অনেকগুলোই আছে। এবার যদি বলি বায়ুর উষ্ণতা, বায়ুমণ্ডলের উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পমোচন বাড়বে, কিন্তু কতটা বৃদ্ধি, 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাষ্পমোচন ভালো হয়, কারণ ওই উষ্ণতায় পত্ররন্ধ্র সর্বাধিক উন্মুক্ত হয়। তাহলে লিখি 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পমোচন বাষ্পমোচনের হার সর্বাধিক, কারণ এই উষ্ণতায় পত্ররন্ধ্র বেশি উন্মুক্ত হয়। ঠিক আছে, লাইন করে লিখে দিলাম। আর কি হতে পারে, বায়ুর আর্দ্রতা, বায়ু যদি বেশি পরিমাণ জলীয় বাষ্প অলরেডি ধারণ করে থাকে তাহলে সে তো আর বাষ্প গ্রহণ করতে পারছে না, তাহলে বায়ুর আর্দ্রতা যদি বেশি থাকে বাষ্পমোচনের হার কমে যায়। তাহলে লিখি আমরা বায়ুর আর্দ্রতা মানে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, বায়ুর আর্দ্রতা বেশি হলে বাষ্পমোচন হার কম হবে। এবার কি আসবে, উষ্ণতা হলো, আর্দ্রতা হলো, কার্বন ডাই অক্সাইড হলো। এবার হচ্ছে পাতার গঠন, পাতা যদি কিউটিকল, পুরু কিউটিকল থাকে, পাতা যদি কাঁটায় রূপান্তরিত হয়, পাতা যদি ঘন লোম থাকে তাহলে কি হবে, বাষ্পমোচনের হার কমে যাবে। তাহলে লিখবো কি, পাতার গঠন বৈচিত্র্য, পাতায় পুরু কিউটিকল
থাকলে পাতা কাঁটায় রূপান্তরিত হলে বা পাতা ঘন রোমে আবৃত থাকলে বাষ্পমোচন কম হবে। এক লাইন লিখে নিলাম। ঠিক আছে, দেখেছো জঙ্গল উদ্ভিদ, জঙ্গল মানে কি জঙ্গলে নয়, তাই মরুভূমি অঞ্চলে যে উদ্ভিদগুলো হয় তাদের পাতাগুলো কি কাঁটায় রূপান্তরিত হয়েছে শুধু বাষ্পমোচন রোধ করার জন্য। কারণ কি ওই অঞ্চলে জল কম পাওয়া যায়, তাহলে জল যদি কম পাওয়া যায় তার ফলে সেই তুলনায় যদি জল বেশি বাষ্পাকারে বেরিয়ে যায় তাহলে উদ্ভিদের প্রয়োজনীয় জল আর থাকবে না, সেই জন্য তাদের কাঁটায় রূপান্তরিত হয়েছে পাতা। আবার কোনো কোনো উদ্ভিদের পাতার উপরে যে বললাম কিউটিকল পড়াবার সময় মোটা কিউটিকলের আবরণ থাকে পত্ররন্ধ্র, সুতরাং সেই কিউটিকল স্তর ভেদ করে জল বাষ্পাকারে বেরোতে পারছে না। আর একটা কি ঘন লোমে যদি আবৃত থাকে পাতা তাহলেও বাষ্পমোচন হার কম হবে। 5 নম্বর পয়েন্ট কি হবে? বায়ু প্রবাহের প্রভাব। কি ব্যাপার এটা? বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায় বাষ্পমোচন হার বৃদ্ধি পাবে। কিভাবে? কোনো এক জায়গায় পাতার উপরে যদি পাতা আঁকলাম, তাহলে এখানকার যে বায়ুটা সে বায়ুটা বায়ু প্রবাহের ফলে কি হবে? সরে গেল, তাহলে এই অঞ্চলে বায়ু থাকলো না, বায়ু সরে গেল মানে কি বায়ুর মধ্যস্থ জলীয় বাষ্প সরে গেল, এখানে যে বায়ুটা এলো সেখানে আবার জলীয় বাষ্পের প্রয়োজন হবে, বাষ্পমোচনের আকারে জলীয় বাষ্প বেরিয়ে যাবে। তাহলে বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচন হার বাড়ে। আরেকটা কি? আলোর প্রভাব। বাষ্পমোচনের হার আলোর উপর পরোক্ষভাবে নির্ভরশীল। পরোক্ষভাবে কেন? কারণ আলোতে অর্থাৎ দিনের বেলায় পত্ররন্ধ্র খোলে, পত্ররন্ধ্র খুললে বাষ্পমোচন হবে। তাহলে কি লিখব? সূর্যালোকের উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলে, তাই বাষ্পমোচন ঘটে। একটু বলে লিখে নিই। আচ্ছা, মোটামুটি অনেকগুলো শর্ত লিখলাম, এরপরেও দু একটা বানানো যায়, সেগুলোর মধ্যে আর গেলাম না। তাহলে মোটামুটি এই শর্তগুলো মনে রেখো।